এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমার আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার 200 সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার জন্য। মানে জাস্ট রকেটের গতিতে তোমরা এটা কমপ্লিট করে দিয়েছো। তো ধন্যবাদ সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন, এই দুইটা পড়বো। দেখো মাইটোসিস কোষ বিভাজন এখানে কি বলেছে, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উন্নত শ্রেণীর প্রাণী কারা? মানুষ। ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে আমি যদি বলি মানুষের দেহকোষ কিভাবে বিভাজিত হয়, অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এখন বুঝবা না, আমি চিত্রতে বুঝাই দিব তোমাদের, তোমরা শুধু শুনে যাও, এগুলো মুখস্থ করতে হবে অবশ্যই। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। ফলে কোন কোষ বিভাজনের মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। আচ্ছা, এখন আমরা চিত্রতে চলে আসি। আচ্ছা, এখানে দেখো কি বলেছে তোমাকে, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে মাতৃকোষটা হচ্ছে তোমার এই কোষটা হচ্ছে মাতৃকোষ, ভিতরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে কি বলেছে, মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে এবং সম আকৃতির, এই যে সম আকৃতির, এইটা যে আকৃতির হবে এটাও সেই আকৃতিরই হবে, সমগুণ সম্পন্ন, এটা যে গুণ সম্পন্ন হবে, মাতৃকোষটা যে গুণ সম্পন্ন হবে, এই অপত্য কোষগুলো সেম তোমার সমগুণ সম্পন্ন হবে এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে সমসংখ্যক, এই দেখো এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n সংখ্যক, এখানেও এসে দেখো দুইটাতেই 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এই জন্য এখানে বলেছে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অপত্য মানে হচ্ছে নতুন, এই যে দুইটা নতুন কোষের সৃষ্টি করেছে। তাহলে এই যে তোমার ভিতরে যেটা আছে সেটা হবে তোমার কি, নিউক্লিয়াস, আর এই বাইরের এটাকে আমরা বুঝতেছি একটা কোষ দ্বারা। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসি মিওসিস কোষ বিভাজনে। জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। তাহলে কি পড়লাম আমরা, জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজন ঘটে মাত্র একবার। তোমাদের মাথার উপর দিয়ে গেল না, সমস্যা নেই, আমি চিত্রের মাধ্যমে তোমাদের অনেক ইজিলি বুঝাই দেব। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, হ্রাসমূলক বিভাজন কাকে বলে? অবশ্যই মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। এখন আবার আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে, এরকম চিত্র দিয়ে বলতে পারে যে এইরকম ধরো যে এরকম মিওসিসের একটা চিত্র দিবে, মাইটোসিসের একটা চিত্র দিবে, দিয়ে বলবে যে তোমাদের এই দুইটা বিভাজনের মধ্যে কোনটা হ্রাসমূলক বিভাজন। তো তোমরা ইজিলি অ্যান্সার করে নিবা। আরেকভাবে এই কোশ্চেনটা আসতে পারে যে মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। এই যে খুব ইজিলি এখান থেকে অ্যান্সার করবা যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে একে হ্রাসমূলক বিভাজন বলে। ওকে, জনন কোষ থেকে পুং ও স্ত্রী গ্যামিট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয়। আচ্ছা, এখন আমরা চিত্রের মাধ্যমে বুঝি এটা। ওকে, এখানে কি বলেছিল, এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। এই যে এটা হচ্ছে মাতৃকোষ, তোমাদের মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটবে দুইবার, তাই না? এই দেখো এই ভিতরেরটাকে আমি কি বলেছিলাম, ভিতরেরটা হচ্ছে নিউক্লিয়াস, আর উপরের এই পর্দাটা বা এই বক্সটাকে আমি বলেছিলাম হচ্ছে ক্রোমোজোম। তাহলে এখানে কি বলেছে, এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হবে। এই দেখো এই নিউক্লিয়াস, এই যে একবার বিভাজিত হলো, একবার বিভাজিত হয়েছে, আবার দেখো আরেকবার করে বিভাজিত হয়েছে।
এখানে দেখো এখান থেকে একবার বিভাজন ঘটেছে, এখান থেকে আবার একবার করে বিভাজন ঘটেছে, তাহলে পরপর দুবার বিভাজিত হচ্ছে। কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। কিভাবে দেখো, এখানে ক্রোমোজোম সংখ্যা কত ছিল মাতৃকোষে? 2n সংখ্যক। দেন দেখো এটা অপত্য কোষে বিভাজিত হয়ে কয়টা হয়েছে? n সংখ্যক, মানে অর্ধেক হয়ে গেছে। দুইটা অপত্য কোষ সৃষ্টি করেছে, সেখানে তোমার অর্ধেক হয়ে গেছে। আবার দেখো এখান থেকে যখন এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে আরেকবার, তখনই কিন্তু এই সংখ্যা অপরিবর্তিত আছে, মানে এখানে n সংখ্যক ছিল, এখানেও এসে দেখো n সংখ্যক হয়েছে। তাহলে কি ক্রোমোজোমের পরিবর্তন ঘটেছে? না, পরিবর্তন কিন্তু ঘটেনি। এটাই বলেছে দেখো, মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। জটিল কিছু না, তোমরা যদি একটু মাথায় নাও তাহলে কিন্তু অনেক ইজি। আচ্ছা, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে দেখো, এইটা হচ্ছে অপত্য কোষ, এগুলোকে অপত্য কোষ বলে। এগুলোতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা এটার অর্ধেক। এই বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় বলে একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। পরে তো নিয়েছ। জনন কোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। আচ্ছা, এখানে দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা আগেই উপরে পড়েছি। আমরা আরেকবার করে রিভাইজ দিই। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়, আমরা উপরে দেখেছি। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মাতৃকোষকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে? দেখো তোমাদের যে মূল বোর্ড বই আছে, এখানে কিন্তু আমরা অনেক কোয়েশ্চেন পাচ্ছি, তো তোমরা অ্যান্সার করে নিবা। এটা ছিল মাইটোসিসের ক্ষেত্রে। এখন দেখো মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস বিভাজন এটা আমরা উপরে পড়ে এসেছি। আবার দেখি, মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন যেগুলো আর কি বাড়ে, উদ্ভিদের যে অংশগুলো বাড়ে তাদেরকে আর কি বর্ধনশীল অংশ বলে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, এই যে এটাকে বলে তোমার বর্ধনশীল পাতা, এটা আস্তে আস্তে বড় হচ্ছে না, এটাকে বর্ধনশীল পাতা বলে। মুকুল তো আমরা সকলে চিনি, লিচু আমের মুকুল হয়, ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীতে ঘটে, আর মিওসিস হচ্ছে যেগুলো উন্নত শ্রেণীর প্রাণী সেগুলোতে ঘটে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য। ক্লাসটা ছোট হলেও কিন্তু অনেক ইনফরমেটিভ। তোমরা একটু ভালো করে এগুলো পড়বা, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয়। আর চিত্রগুলো দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা একটু ভালো করে চিত্রগুলো দেখে দেখে বুঝবা। এই পড়াগুলো তোমাকে বারবার রিভাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবা না তোমরা। তো ভালো করে পড়ো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।